কলেজের ক্লাসরুমে দীপ্ত আর ওর বন্ধুরা বসেছিল। আজ বোধহয় মেঘেদের মন সত্যিই ভালো নেই। সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর অনবরত হয়েই চলেছে, সাথে সনসন করে বয়ে চলেছে ঠান্ডা হিমেল হাওয়া। এরই মাঝে হঠাৎ কারেন্ট অফ হতেই তিন্নি বেঞ্চে হাতটা ঠুকে একরাশ বিরক্তি প্রকাশ করে বলল, হতচ্ছাড়া, এই কারেন্টটার অফ হওয়ার সময় পেল না। এখন এই অন্ধকারে ভূতের মতন বসে থাকতে হবে। ধুর, ভালো লাগে না। কারেন্টটা অফ হয়ে বেশ ভালোই হয়েছে, তার উপর বাইরে বৃষ্টি পড়ছে। এইরকম ওয়েদারে ভূতের গল্প বেশ ভালো জমে। কি বলিস দীপ্ত? কথাটা খুব একটা মন্দ কিন্তু বলিসনি। অন্ধকার ঘর, বাইরে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার সাথে একটা ভূতের গল্প, উফ, পুরো জমে ক্ষীর। পাগলা, খাবি কি? বলছি, এখন এসব আলোচনা না করলেই নয়। জানিস, আজ কলেজ আসার সময় দেখলাম একটা বয়স্ক লোক গাড়ি চাপা পড়েছে। চোট খুবই সাংঘাতিক রে, মুখের একটা সাইড থেতনে দিয়েছে। লোকটার বাঁচার চান্স নেই বললেই চলে। আচ্ছা, এই একটা কথা বল, যারা অপঘাতে মারা যায় তারা কি হয়? আমি জানি, যারা অপঘাতে মারা যায় তারা মরে ভূত হয়। আমাদের সামনে তো তুই বসে আছিস, তোর মেকআপ উঠিয়ে দিলে এখন তোর মধ্যে আর ভূতের মধ্যে কোনো পার্থক্য থাকবে? হ্যাঁ, সো ফানি। আচ্ছা, তোরা কেউ ভূতে বিশ্বাস করিস? আরে ভাই, এটা 2025, এই বিজ্ঞানের যুগে কেউ ভূতে বিশ্বাস করে? এই বিজ্ঞানের যুগেও এমন কিছু ঘটনা থাকে যার কোনো ব্যাখ্যা আজও পাওয়া যায় না। হয়তো ভূত বলে সত্যি কিছু হয় না, কিন্তু নেগেটিভ আর পজিটিভ এনার্জি বলেও তো কিছু একটা আছে। আমি সেটা অবশ্যই বিশ্বাস করি। হ্যাঁ, আমিও তিন্নির সাথে একমত। এই পৃথিবীতে সত্যি এমন কিছু ঘটনা থাকে যার ব্যাখ্যা থাকে না। তুই এই কথা বলছিস? কেসটা কি বলতো? আরে, সেদিনের ঘটনাটা মনে পড়লে আজও আমার গা শিউরে ওঠে। জানি না সেদিন কি হয়েছিল সেদিন, তাড়াতাড়ি বল না। এ ভাই দীপ্ত, তুই সাসপেন্স না বাড়িয়ে গল্পটা তাড়াতাড়ি শুরু করতো। এই বলে দীপ্ত তার গল্প শুরু করলো। ঘটনাটা আজ থেকে 5 বছর আগে। তখন সবে এইচএস শেষ হয়েছে, তেমন কোনো কাজ ছিল না বলে তাই বাড়িতেই ছিলাম। একদিন রাতের বেলা খেয়ে দিয়ে নিজের রুমে বসে গল্পের বইয়ের পাতা উল্টাচ্ছিলাম। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠতেই দেখলাম আমার মামা কল করছে। কলটা রিসিভ করতেই মামা বলল, কি খবর হে ভাগ্নে? এই তো মামু, চলে যাচ্ছে। তুমি কেমন আছো বলো? আমিও বেশ ভালোই আছি। তা তোর পরীক্ষা কেমন হলো? পরীক্ষা খুব ভালো হয়েছে মামু। তোর মা তো দিন রাত চিন্তা করতে থাকে তোকে নিয়ে। হ্যাঁ, ওই আর কি। বলছি, দিদুন, মামি আর ভাই কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। তা তোর তো পরীক্ষা শেষ, তাহলে দিদি আর জামাইবাবুকে নিয়ে কয়েকদিনের জন্য শান্তিপুর থেকে ঘুরে যা। কতদিন হয়ে গেল তো আসিসনি। হ্যাঁ, আসলে বাবার অফিসে খুব চাপ, আর মায়ের তো স্কুল রয়েছে। তাহলে তুই বরং একাই চলে আয়, অসুবিধা কোথায়? কদিন এসে মামা বাড়ির আদর খেয়ে যা। না, আসলে নকলে না করে তাড়াতাড়ি কালকে ট্রেন ধরে চলে আয় দেখি। হ্যাঁ, ঠিক আছে, আমি না হয় কাল বিকেলে ট্রেনে যাব, কেমন? ঠিক আছে, তাই কর। পরের দিন দুপুরে দীপ্ত শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে রওনা দিল শান্তিপুরের উদ্দেশ্যে। ট্রেন হুইসেল দিতে দিতে নির্দিষ্ট গতিতে চেনা অচেনা স্টেশন, খেলার মাঠ, ধান জমি, বাড়িঘর, দুপাশের লাইনে চলতে থাকা ট্রেনকে পেছনে ফেলে এগিয়ে গেল নিজের গন্তব্যের দিকে। ট্রেন যখন শান্তিপুর স্টেশনে এসে থামল তখন ঘড়িতে প্রায় 5:30। সূর্যি মামা তখনও পশ্চিম আকাশে ঢলে পড়েনি। আকাশের রং গোলাপি আর কমলা মিশ্রিত হয়ে এক অপরূপ মনোরম দৃশ্য সৃষ্টি করেছে। গ্রামবাসীরা তাদের দিনের কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছে। কেউ কেউ সবে গরু নিয়ে ফিরছে, আর কেউ হাতে কৃষি যন্ত্র নিয়ে মাঠের প্রান্ত থেকে চলে আসছে। গ্রামে স্টেশন সংলগ্ন এলাকার ভিড় ঠেলে বেশ কিছুটা পথ অতিক্রম করে দীপ্ত যখন ওর মামার বাড়ি পৌঁছালো তখন সন্ধ্যা নেমেছে। বেশ পুরনো ধাঁচের বড় দোতলা দালান বাড়ি। সদর দরজায় বার কয়েক টোকা দিতেই দরজা খুলল এক মধ্যবয়স্কা ভদ্রমহিলা, বয়স 40-এর দোরগোড়ায়। সেই ভদ্রমহিলাকে দেখে দীপ্তর মুখে একটা চওড়া হাসি খেলে গেল। ও মা, দীপ্ত, এত দেরি করলি যে বাচ্চা? ভেতরে আয়, ভেতরে আয়। মামি, কেমন আছো মামি? এই তাক আর প্রণাম করতে হবে না। কত বড় হয়ে গেছিস, মামা মামির কথা তো মনেই পড়ে না। মাঝে মধ্যে তো একবার দর্শন দিতে আসতে পারিস নাকি? ওই পড়াশোনার চাপে আর হয়ে ওঠে না মামি, তাই তো পরীক্ষা শেষ হতেই কয়েকদিনের জন্য তোমাদের জ্বালাতে এই আমি চলে এলাম। তা বেশ ভালোই করেছিস,
কিন্তু তুই যখন এলি দিদি জামাই বাবুকেও সাথে করে নিয়ে আসতে পারতিস। আর কি বলবো মামি, আসলে সবকিছু এত তাড়াহুড়োর মধ্যে হলো, তাই বাবার মা কেউই ছুটি অ্যারেঞ্জ করতে পারলো না। তার কি করা যায়, আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবি? আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। মা দেখুন তো চিনতে পারেন কি না? চিনতে পারবো না আবার? এ তো আমার চিনির ছেলে দীপ। এতকাল পরে বুঝি দিদুনের কথা মনে পড়লো। সেই জন্যই তো তোমার কথা মনে পড়তেই ছুটতে তোমার কাছে চলে এলাম দিদা। তা নাতি সাহেব এবারে থাকবে তো, নাকি দুদিন পরে বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করবে? এবার সপ্তাহখানেকের ছুটি নিয়ে এসেছি, যতক্ষণ না তুমি চলে যেতে বলছো এখান থেকে আমি এক পাও নড়ছি না। আচ্ছা দীপ শোন, অনেকটা পথ কষ্ট করে এসেছিস, হাত মুখ ধুয়ে একটু খেয়ে নে, আমি তো জল খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ আচ্ছা, বলছি মামু আর ভাইকে দেখছি না, ওরা কোথায়? তোর মামু গেছে অফিসে, আর তোর ভাই দোতলার ঘরে পড়াশোনা করছে। বোধহয় এখনো তোর আসার আওয়াজ পাইনি, না হলে এতক্ষণে চুট্টে নিচে নেমে চলে আসতো। ওই যে আওয়াজ পেয়ে নিচে নেমে এসেছেন মহারাজ। দাদা ভাই, আমার দাদা ভাই এসেছে। একটু আগেই তো দাদা ভাই এসেছে, তোর কাছেই তো থাকবে। আমার দাদা ভাই, আমার দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো তোরই দাদা ভাই। এবার তুমি অনেকদিন থাকবে তো? আমার তোমার সাথে অনেক কথা আছে, আমি অনেক খেলা করবো তোমার সাথে। হ্যাঁ। এরপর দীপ্ত ওর কাঁধের ব্যাগটা নিয়ে উঠে এলো দোতলায়, তারপর হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিজের ক্লান্ত দেহটাকে এলিয়ে দিল বিছানায়। পরের দিন বিকেলে দীপ্ত তৈরি হয়ে নিচে নামতেই ওর মামা বলল, কিরে কোথায় যাচ্ছিস? আরে এই তো কাছে পিঠে একটু ঘুরে আসি, বেশি দূর যাব না। যাচ্ছিস যা, কিন্তু দেরি করবি না, ঠিক আছে? সন্ধ্যের আগেই কিন্তু বাড়ি ফিরে আসবি। আচ্ছা মামু, তুমি একদম চিন্তা করো না। কথাটা বলে দীপ্ত ঘর থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে একেবারে গ্রামের শেষ প্রান্তে গিয়ে পৌঁছালো। সেখানে জনবসতি খুব একটা নেই বললেই চলে, রাস্তাঘাট সংকীর্ণ, গ্রামের শেষ প্রান্তে একটা ঘন জঙ্গল। হঠাৎ কি একটা মনে হতে দীপ্ত জঙ্গলের ভেতর প্রবেশ করল। চারিদিকে গাছপালার সমাহার, চারিদিক থেকে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক। কিছুটা দূরে একটা অর্ধভঙ্গুর প্রকাণ্ড কোঠা বাড়ি দেখতে পেয়ে নিজের মনে মনে বলল, এখানে একটা পোড়ো বাড়ি আছে বলেই তো মনে হচ্ছে। কোনো এককালে নিশ্চয়ই সেটা জমিদারের বাড়ি বা কোনো ধনীর প্রমোদশালা ছিল। কালের নিয়মে আজ বোধহয় সেটা পরিত্যক্ত। বিকেল গড়িয়ে সন্ধে হতে তখনও বেশ অনেকটাই দেরি আছে। ঢিপির উপর থেকে উঠে সাহস করে বাড়িটার দিকে এগিয়ে যেতে লাগলো সে। মিনিট পাঁচেক হাঁটার পরেই দীপ্ত সেই বাড়ির ফটকের কাছে এসে পৌঁছালো। কাছে পৌঁছাতেই সে দেখল ফটক বন্ধ। ফটকের সামনে অজস্র কাঁটা গাছ, আগাছা আর গুল্ম জাতীয় লতা পাতায় ভর্তি। ফটকের সামনে কাঁটা গাছ ছড়িয়ে এগোতে যাবে এমন সময় হঠাৎ একটা কর্কশ গলায় কে যেন বলে উঠল, ওইদিকে যাবেন নে দাদা বাবু, ওই দিক পানে যাবেন নে। দীপ্ত পিছন ফিরে তাকাতেই দেখল ফতুয়া গায়ে একটা বেটে লোক তার কাছে দাঁড়িয়ে। লোকটার বয়স আনুমানিক 50-এর কাছাকাছি। প্রথম দর্শনে লোকটাকে দেখে পুরনো আমলের জমিদার বাড়ির পরিচারক বলেই মনে হলো। হ্যাঁ বাবা, আপনি হঠাৎ আমাকে যেতে বারণ করলেন কেন? আপনি কি এইখানেই থাকেন? আজ্ঞে দাদা বাবু, এই বাড়ির তদারকির ভার আমার উপর। আমি গ্রামের শেষ প্রান্তে একখানা চালা ঘর করে থাকি। আপনি যদি বাড়িখান দেখতে চান তাহলে বাগান দিয়ে ঢুকতে হবে। এই ফটকখানা বহুকাল আগে বন্ধ। এই ফটক খোলার চেষ্টা করাও বৃথা। এ জন্মে আর এই ফটকখানা খুলবে তো বলে মনে হয় না। কিন্তু তার কোনো নির্দিষ্ট কারণ আছে নিশ্চয়ই? আমি আগেই বললাম দাইদা বাবু, ও ফটক খোলার চেষ্টা করা বৃথা। অনেক কাল বন্ধ হয়ে রয়েছে, হয়তো সারা জীবনের জন্য বন্ধই থাকবে। বাড়িটা জরাজীর্ণ হয়েছে বটে, কিন্তু তার কারুকার্য একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি। বাড়িটাকে একটাবার ভেতর থেকে দেখার বাসনা দীপ্ত নিজের মনে চেপে রাখতে পারল না। তাই সে নিজের কৌতূহল নিরসন করতে লোকটিকে বলল, বলছি এই একটাবার কি বাড়িটার ভেতরখানা দেখা যাবে না?
আপনি যদি এত কইরে বলতেছেন, আমার সাথে চলেন, আমি আপনারে বাড়ির ভেতরখান দেখাই দিতাছি। কথাটা শেষ করে দীপ্ত লোকটার পিছন পিছন চলতে শুরু করলো। বেশ অনেকটা পথ ঘুরে খিড়কির বাগানে তারা এসে পৌঁছালো। ফালতু একটা পথ ঘুরে আসতে অনেকটা সময় লেগে যায়, এতে তো যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় নাকি? সদরের পথটা তো খোলা রাখা দরকার। কার অসুবিধার কথা কইছেন দাদাবাবু? মালিকেরা এই বাড়ি ত্যাগ করেছেন বহু কাল হয়েছে। এই গাঁয়ের লোকেরা ভুলেও এই বাড়ির পথ মারায় না। কথা বলতে বলতে ওরা বাড়িটার কাছাকাছি এসে বসলো। প্রকাণ্ড 2 তলা দালান বাড়ি, কিন্তু দরজা জানলা সব বন্ধ। বাড়ির চত্বরে এসে দীপ্ত জিজ্ঞেস করলো, এই বাড়ির সম্বন্ধে বুঝি কোনো গুজব আছে? তাই কি গ্রামের লোক এখানে আসতে চায় না নাকি? সব কথা কি গুজব হয় দাদাবাবু? সব কথা গুজব হয় না। যা রটে তার কিছুটা তো বটে। আর আর সেই সব গুজবের কারণেই গাঁয়ের লোকে এদিক পানে আসতে ভরসা পায় না। আচ্ছা, তাহলে এই বাড়ির মালিকরা কোথায়? এত সুন্দর বাড়ি ওনারা পরিচর্যা দেখভাল না করে এরকম অবস্থায় ফেলে রেখেছেন, তারা কি কখনো আসে না? আমাদের দেশে পুরনো বাড়ি সম্বন্ধে এরকম রটনা হয়েই থাকে, তাই এতে আর অবাক হওয়ার কিছুই নেই। হ্যাঁ, কিন্তু তবুও। তাহলে শুনুন, এই বাড়ির মালিক ছিলেন শান্তিপুরের চক্রবর্তী পরিবার। সেকালে তাদের যথেষ্ট অর্থ প্রতিপত্তি ছিল, তবে জমিদার হলে যা হয়, ওনাদের স্বভাব চরিত্রের মোটেও ভালো ছিল না। কত যে অন্যায়, কত যে পাপ সেখানে হয়েছে, তা তা বলে শেষ করা যায় না। আপনি এ গায়ে ঘুরলেই এই বাড়ির সম্বন্ধে অনেক কথাই শুনতে পাবেন। আমি অবশ্যই একখান ঘটনা জানি, হ্যাঁ, সেইটে আপনাকে বলতে পারি। ঘটনা? কি ঘটনা? এই ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 40-42 বছর আগে। তখন বাড়ির কর্তা ছিলেন সূর্যনারায়ণ চক্রবর্তী। তিনি তার পূর্বপুরুষদের মতো অত্যাচারী ছিলেন না বটে, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত কৃপণ প্রকৃতির। সেই সময়কার কথা বলছি, তখন তখন সূর্যনারায়ণ বাবুর বয়স 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে। ওনার স্ত্রী গত হয়েছেন বহুকাল হয়ে গেছে। মেয়ে অয়ন্যা এই কলকাতার কলেজে পড়াশোনা করত। বাড়িতে আত্মীয় স্বজনের আসা যাওয়া সূর্যনারায়ণ বাবু মোটেই পছন্দ করতেন না। তখনকার দিনে সবারই তো অভাব, কে কখন কি চেয়ে বসে তা বলা যায় না। কিন্তু কিন্তু তার ভাগ্নে আদিত্য মাঝে মধ্যেই এখানে চলে আসতো। আদিত্য স্বভাবে ছিল 1 নম্বরের শয়তান আর লম্পট প্রকৃতির। কাম ধান্দা বলতে ওই লোকজনদের ঠকিয়ে খাওয়া আর মাইয়াবাজি। সে বছর সূর্যনারায়ণ বাবু হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। নায়েব মশাই, আমি বেঁচে থাকতে থাকতে সমস্ত সম্পত্তি আমার মেয়ের নামে দিয়ে যেতে চাই। আপনি আমার মেয়েকে অবিলম্বে চিঠি পাঠান। ওকে বলুন আমি ওকে ডেকে পাঠিয়েছি। এমনিতেই আদিত্য ওঁত পেতে বসে আছে। আমি আপনার বলার আগেই আপনার অসুস্থতার কথা চিঠিতে লিখে দিদিমণিকে পাঠিয়ে দিয়েছি। তা কি বললো আমার মেয়ে? সে চিঠিতে জানিয়েছে 2-4 দিনের মধ্যেই এসে হাজির হবে। সূর্যনারায়ণ বাবু কথা বলছেন, এমন সময় অন্দর থেকে খবর এলো সূর্যনারায়ণ বাবুর ভাগ্নে আদিত্য জমিদার বাবুর অসুস্থতার খবর পেয়ে জমিদার বাড়িতে এসে পৌঁছেছে। ঠিক যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। এই হতচ্ছাড়া আবার এখন এখানে এসে ছুটলো। কোন মতলবে এসেছে কে জানে। আপনি একদম চিন্তা করবেন না জমিদার বাবু, আমি আদিত্যর ওপর নজর রাখবো। আপনি একদম নিশ্চিন্ত থাকুন। মামা, মামা, তোমার শরীর অসুস্থ শুনে আমি আর 1 মুহূর্ত সময় অপচয় না করে তোমার কাছে চলে এলাম। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বলো তো? কিছুদিন একটু শরীর অসুস্থ হয়েছিল বটে,
তবে এখন ঠিক আছে। না 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 না, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি ঠিক আছো বলে। যতদিন না তুমি সুস্থ হচ্ছ আমি এখান থেকে তোমার সেবা করব, তোমাকে সেবা শুশ্রূষা করে একেবারে চাঙ্গা করে তুলবো, তবেই কিন্তু আমি এখান থেকে যাবো। হ্যাঁ আদিত্য, তুমি একদম চিন্তা করো না, তোমার তো নিজেরও কাজ রয়েছে। এখানে পড়ে থেকে মামার সেবা করলে কি হবে? একটা মানুষের জীবনের দাম আমার কাছে অনেক আগে, কাম ধান্দা এগুলো তো থাকবেই। আমি হয়তো তোমার নিজের ছেলে নই, কিন্তু তোমাকে সেবা করার এটুকু সুযোগ তুমি আমার কাছ থেকে দয়া করে কেড়ে নিও না। জীবনে অনেক পাপ করেছি, একটু পূর্ণ অর্জন করার সুযোগ পেয়েছি আমি সবে, সেটা আমি হারাতে চাই না। আদিত্য সূর্যনারায়ণ বাবুর হাজারো অনিচ্ছা সত্ত্বেও থেকে গেল জমিদার বাড়িতে। এতে সূর্যনারায়ণ বাবু খুশি হলেন না, কিন্তু তিনি যে অসুস্থ, আপত্তি বা করবেন কি করে? তারপর তারপর কি হলো? অয়ন্যার যেদিন ওই বাড়িতে আসার কথা, সেদিন সকাল থেকে হঠাৎ সূর্যনারায়ণ বাবুর অসুখ প্রচণ্ড রকম ভাবে বেড়ে গেল। তিনি ক্রমাগত জ্বরের ঘোরে ভুল বকতে শুরু করলেন। ওদিকে আদিত্য সারাদিন জমিদার বাবুর শয্যার পাশে বসে রইল, আর মাঝে মধ্যেই জমিদার বাবুর নায়েবের সাথে কি সব সলা পরামর্শ করতে শুরু করলো। এই বুড়োর কই মাছের যান, মৃত্যুসজ্জায় শুয়েও। সবুরে মেওয়া ফলে ভাগ্নে, খানিকক্ষণ সবুর করো। না 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 না, আমি আর পারছি না। কতকাল এই বাড়ির সম্পত্তি হাতানোর পরিকল্পনা করেছি, কিন্তু কোনো না কোনো ভাবে আমি ঠিক ব্যর্থ হয়েছি। কিন্তু এবার আর সেটা হবে না। কেন ভাগ্নে, তুমি এমন কি পরিকল্পনা করেছো? আজকের রাতটাই হবে এই বুড়োর শেষ রাত। কালকে সকালের সূর্য আর এই বুড়ো দেখতে পাবে না। আদিত্য বলরামকে নিজের সমস্ত পরিকল্পনা বলতে দুজনের মুখে ফুটে উঠল এক বাঁকা হাসি। ওদিকে জমিদার বাবু শয্যায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আর মেয়ে অয়ন্যার আসার অপেক্ষার প্রহর গুনছেন। সন্ধ্যার দিকে জমিদার বাবুর চেতনা ফিরে এলে চিত হয়ে শুয়ে তিনি চারিদিকে তাকাতে লাগলেন। তারপর ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করলেন, আমার আমার মেয়ে কোথায়? আমার আমার মেয়ে কখন আসবে? এই তো মামা, বোন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, এই মাত্র তার টেলিগ্রাম এসেছে। তাহলে তাহলে তাড়াতাড়ি স্টেশনে মোটর পাঠিয়ে দাও। আসলে মামা, ড্রাইভার তো খুব অসুস্থ, তাই ভাবছি আমি ওই চাকর রামলালকে পাঠাবো। রাত্রি 11টার সময় রামলাল মোটর নিয়ে স্টেশনের দিকে গেল। রোগীর ঘরে তখন আদিত্য ছাড়া আর কেউ নেই। সমস্ত চাকর তখন গভীর ঘুমে আচ্ছন্ন। অয়ন্যার আসার প্রতীক্ষায় সূর্যনারায়ণবাবু কান খাড়া করে আছেন। আদিত্য অধীরভাবে জানলার দিকে তাকাচ্ছে আর মাঝে মধ্যে কান খাড়া করে শুনছে। হঠাৎ আদিত্য দু হাতে জমিদারবাবুর গলা চেপে ধরল। জমিদারবাবুর দেহ ক্রমে নিথর হয়ে আসে। তার গলাতে ছিল 10 আঙুলের ছাপ। ওদিকে গাড়ি ব্রেক ফেল করল। রামলাল পারল না ব্রেক কষে গাড়ি থামাতে। গাড়ির বেগ নিয়ন্ত্রণ করতে না পেরে গাড়ি উল্টে অয়ন্যা রামলাল দুজনেই মারা গেল। সূর্যনারায়ণ বাবুর সমস্ত সম্পত্তি তার ভাগ্নে আর বলরাম পেল, কিন্তু কয়েকদিন পর সেও মারা গেল। ওই পাপের সম্পত্তি আর কেউ ভোগ করতে পারবে না। কিন্তু আমি একটা কথা ভাবছি, সূর্যনারায়ণ বাবুকে যে তার ভাগ্নে আদিত্য খুন করেছিল, সে কথা তুমি কি করে জানলে? আমি কি করে জানলাম? সম্পত্তির বেশ কিছুটা অংশ আমারও পাওয়ার কথা ছিল। তখনকার দিনের প্রায় 40,000 টাকা। কিন্তু আমার অদৃষ্ট মন্দ, তার পেলাম কোথায়? কেন? ভেবেছিলাম অয়ন্যা মরবে, আমি কোনো রকমে বেঁচে যাব, কিন্তু আমার কপালে যে অন্য কিছু লেখা ছিল। কি বলছো কি? আমি তো তোমার কথা কিচ্ছু বুঝলাম না। আগে আমি তো সেই রামলাল। কি বলছিস তুই? আমারও তো বিশ্বাস হচ্ছে না, এরকম হয়? ভাই, তখনও দিনের আলো একেবারে মিলিয়ে যায়নি। দেখলাম আমার কাছ থেকে 2-4 পা এগিয়ে লোকটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল।
তাকে আর কোথাও খুঁজে পেলাম না। ওই দৃশ্য মনে পড়লে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। কারেন্ট আসতেই দীপ্ত বলল, ওই দেখ, উফ, কারেন্ট চলে এসেছে, বৃষ্টিও থেমে গিয়েছে। চল, অনেকটা কথা কথা দেরি হয়ে গেল, এবার বাড়ি ফেরা যাক, চল।